বাবা শফিকুল ইসলামের রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে এগোলো জুই। বাসায় আরিফ বা ফিহা কেউ নেই। আরিফ বিগত মাস দেড়েক হলো চট্টগ্রামে আছে নিজের কাজে। ফিহা আপাতত নিজের বাড়িতেই আছে পিতা হারানোর শোকে মা পাশে। এই মুহূর্তে মেহেরবানের পাশে ফিহার থাকাটা বেশি প্রয়োজন। মায়া নেই, শ্বশুর বাড়িতেই আছে। বিগত ১.৫ মাস হলো মার সাথেও জুইয়ের যোগাযোগ হয় না। মায়া হাতে ফোন নেই, কিন্তু হেনা খানের ফোনে ফোন করলেও বাসার সবার সাথে কথা বললেও জুইয়ের সাথে কথা হয় না মার। এমনকি শফিকুল ইসলামের সাথেও না। মায়া আচরণে অতি কষ্ট পেয়েছেন তিনি। হঠাৎ করেই মার মধ্যে রাতে হৃদের হাত ধরে ওইভাবে চলে যাওয়াটা স্বাভাবিকভাবে নেননি তিনি। মায়া এসেছিল উনার সাথে কথা বলতে, কিন্তু তিনি কথা বলেনি রাগে। এখনও অবধি সেই রাগ বহাল আছে দুজনের মধ্যে। সেদিন আরিফ সবটা সামলিয়ে মায়াকে হৃদের সাথে পাঠিয়েছিল খান বাড়িতে। তারপর তারপর থেকে সবই ঠিকঠাক। প্রকাশ্য অপ্রকাশ্য মনমালিন্য আছে সবার মাঝেই। এই যেমন মার জুইয়ের প্রতি, শফিকুল ইসলামের মার প্রতি, আবার আয়নের জুইয়ের প্রতি। যখন মানুষ ভালোবাসায় ডুবতে শুরু করে তখন যদি সেই ভালোবাসার মানুষটাই হুট করে অপরজনকে ইগনোর করে দূরে সরে যায় বা যোগাযোগ বন্ধ করে দেয় তাহলে কেমন হয়? অবশ্যই দমবন্ধকর পরিস্থিতি হয়। যেমনটা জুইয়ের ক্ষেত্রে হচ্ছে। না পারছে কাউকে বলতে আর না পারছে সহ্য করতে। একটা ভুলের জন্য ভয়ানক শাস্তি পাচ্ছে জুই। ভালোবাসার মানুষগুলো কেউ পাশে নেই। মায়া বা আয়ন দুজন জুইকে ভুল বুঝে বসে আছে। হ্যাঁ, মানছে জুইয়ের সেদিন পার্টিতে ওর তেমনটা করা ঠিক হয়নি। কিন্তু সেই পরিস্থিতিতে যদি অন্য কেউ জুইয়ের জায়গায় দাঁড়িয়ে থাকতো তাহলে সেই ভুলটাই করতো জুইয়ের মতন। কারণ পরিস্থিতিটাই এমন ছিল। জুই এমন বাজে পরিস্থিতির সাথে পূর্ব পরিচিত নয়, তাই হয়তো ভুলটা বেশি হয়ে গেল। আপনজনের উপর বিশ্বাসটা ধরে রাখতে পারেনি। কিন্তু তাই বলে কোনো ভুলের যে ক্ষমা নেই তাও তো নয়। সবকিছুর তো ক্ষমা আছে। তাহলে জুই কেন ক্ষমা পাচ্ছে না আপনজনদের কাছে? মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে জুই দীর্ঘশ্বাস ছেড়ে গায়ের কালো চাদরটা জড়িয়ে দরজা টেনে নিজের রুমে ঢুকল। সুইচ টিপে রুমের লাইট জ্বালিয়ে শূন্য ঘরটার দিকে তাকালো। চোখের পরল খাটের মধ্যে বালিশের পাশে আয়নের দেওয়া ফোনের আলো জ্বলতে দেখে তাড়াহুড়ো এগিয়ে গেল সেদিকে। এই বুঝি আয়ন কল করল জুইকে। কিন্তু হতাশ জুই, আরও একটা ভুল প্রমাণিত হলো। আয়ন ওকে কল করেনি, শুভ করেছে। জুইয়ের নাম্বারটা শুভ সেদিন নিয়েছিল মাহাদির জন্মদিন পার্টিতে। তারপরও থেকে টুকটাক কথা হয় দুজনের। হবে বা না কেন, শুভর সাথে জুইয়ের পারিবারিকভাবে এঙ্গেজড বছর দিন হলো। শফিকুল ইসলাম কথা দিয়েছেন মেয়ের শ্বশুর বাড়িতে জুই আর শুভের বিয়ে নিয়ে। এই ব্যাপারে জুই ওর বাবার বিরুদ্ধে যাবে না। তবে মনে আশা ছিল হয়তো আয়ন সবকিছু ঠিকঠাক করে নিবে। জুইয়ের বাবাকে বুঝাবে ওদের হঠাৎ বিয়েটা সম্পর্কে। কিন্তু তেমন কিছু হচ্ছে না। সেদিন পার্টির পর আজ বিগত 2 মাস পার হলো আয়ন যোগাযোগ করে না জুইয়ের সাথে। জুই অনেকবার অনেকদিন কল করেছিল আয়নকে, কিন্তু আয়ন জুইয়ের কল রিসিভ করে না। তবে সবচেয়ে যেটা জুইকে বেশি কষ্ট দিয়েছে সেটা হলো আয়নের হুটহাট জুইকে ব্লক করে দেওয়াটা। আয়নের এমন করার কারণটাও স্পষ্ট ছিল। কারণ সে জুইয়ের ফোন কলে ডিস্টার্ব বোধ করে এবং জুইয়ের সাথে যোগাযোগ করতে চায় না বলে তাই জুইকে ব্লক করে দেওয়া। জুই বুঝে। তারপরও রোজ করে আয়নকে কল করে এই আশায় যদি আয়ন ওর ব্লক করা নাম্বারটা আনব্লক করে দেয় এজন্য। আয়নের ব্লক করাটা জুইয়ের আত্মসম্মানে লেগেছিল প্রচুর, তারপরও জুই নিজের সম্পর্কটা বোঝার জন্য সেটা গায়ে মাখেনি। কারণ সবকিছুতে জেদ বা আত্মসম্মান নিয়ে বসে থাকলে কখনোই একটা সুন্দর সম্পর্ক টিকে রাখা যায় না। এখানে দোষ জুই করেছিল। যখন আয়নের সবচেয়ে বেশি জুইকে প্রয়োজন ছিল তখন সে ছিল না। এই ভেবেই জুই চুপ হয়ে যায়। আর রোজ করে আয়নের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সম্পর্কের টানাপোড়া মধ্যে জুই ইতিমধ্যে শুভকেও জানিয়েছে আয়ন ওর অপ্রত্যাশিত বিয়েটার কথা। শুভ প্রথমে রিয়েক্ট করলেও পরে সে শান্ত হয়, জুইয়ের দিকটা চিন্তা করে। এখানে জুই নিরুপায় ছিল। করার মতো কিছুই ছিল না। সবটাই পরিস্থিতির শিকার। এজন্য শুভ মিউচুয়াল ডিসকাশনের মাধ্যমে আয়ন থেকে জুইয়ের ডিভোর্স করাতে চায়। ইতিমধ্যে সে প্রস্তুতিও নিয়ে ফেলেছে। কাগজপত্র রেডি করেছে, এখন শুধু দুজনের সাইন চায়। আয়ন অসুস্থ বলে এতদিন ধরে অপেক্ষা প্রহর গুনছে শুভ সবকিছু সুন্দরভাবে করার জন্য। ডিভোর্সের বিষয়ে জুই সবটাই জানে। তবে জুই চুপ থাকে এই ভেবে যে যদি আয়ন জুইকে ডিভোর্স দিতে না চায় তাহলে জুইও আয়নকে ডিভোর্স দিবে না, এবার যত কিছুই হোক না কেন।
আর যদি আয়ন চুপচাপ ডিভোর্স পেপারে সাইন করে দেয় তাহলে জুই আর পিছু পথ ফিরে দেখবে না। চোখ বন্ধ করে শুভকে বিয়ে করে নিবে। জুই শক্ত মনের নারী, কষ্ট হলেও অন্তত কারোর জন্য মরে যাবে না সে। বেঁচে থাকতে পারবে, হয়তো শুভকে ভালোবাসতে পারবে না, তাতে কি? ভালোবাসা ছাড়া কি সংসার হয় না? বাংলাদেশের অধিকাংশ মেয়েরাই তো ভালোবাসা ছাড়া বিয়ে করছে। সংসার করতে করতে একটা সময় দুজনের মধ্যে মিল হয়ে যায়, তারপর ভালোবাসা। জুইও ঠিক মানিয়ে নিবে শুভকে। এবার শুধু আয়নের হ্যাঁ বা নাতে ডিফেন্ড করে জুইয়ের আগামী পদক্ষেপ। দীর্ঘশ্বাস ফেলে জুই বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিল। শুভর কল রিসিভ করে গুটি কয়েক মিনিট কথা বলল দুজন। শুভ কল রাখতেই জুই ফোনের স্ক্রিনে দেখল রাত 12টা। গুমরে উঠা মনে কষ্ট চেপে জুই ফোন হাতে বিছানায় বসল। আয়নের নাম্বারটা বের করে কতক্ষণ বসে রইল এক দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে। মনের অনুভূতিরা গলায় দলা পাকিয়ে আসছে গুমুট কান্না জড়িয়ে। তারপরও জুই কান্নাটা শুকনো রূপ গিলে ভিতরে চেপে নিয়ে ফের কল করল আয়নকে। কিন্তু বরাবরই আয়নের ফোন ব্যস্ত। একবার, দুইবার, পরপর বেশ কয়েকবার কল করেও একই ফিডব্যাক আসল ওপাশ থেকে। টইটম্বুর করা চোখের পানি হাতে উল্টো পিঠে নিঃশব্দে মুছে ফোনটি জায়গায় রেখে দিল। রুমের লাইট নিভিয়ে জায়গায় শুতে শুতে আরও একবার ভাবল জুই, এবার যা হওয়ার হোক, সবকিছুই জুই ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে। যদি ভাগ্যে থাকে তাহলে আয়নকে পাবে, নয়তো শুভকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাবে। যেখানে ক্ষমা নেই সেখানে জুই বা কি করবে? থাক সবকিছু সময়ে উপর ছাড়া। রোজকার রুটিন মাফিক আজও মায়া নিজের পড়া শেষ করতে চায়। জোর লাগিয়ে পড়ায় মনোযোগ হওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ শারীরিক অসুস্থ হয়ে যেন গা গলাচ্ছে। অস্বস্তির কারণে বারবার মনোযোগী হতে গিয়ে হতে পারছে না। হাতে পড়া অনেক, কিন্তু চেষ্টা করেও সেটা শেষ করতে পারছে না। আবার অকারণে কান্না পাচ্ছে শুধু শুধু। কি যে মনে চাচ্ছে সেটাই বুঝতে পারছে না। বিরক্তিতে মায়া ঠাস করে বই বন্ধ করে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। 2 কদম হেঁটে পুনরায় আগের ন্যায় বিরক্তিতে ধূপ করে এসে জায়গায় বসে পড়ে। সোফার টি টেবিলের সামনে বইটির দিকে তাকিয়ে মুড সুইমিংয়ে ঠোঁট ভেঙে কেঁদে ফেলে অকারণে। মায়া খারাপ লাগছে, কিন্তু কেন লাগছে তার কারণ বুঝতে পারছে না। আবার রাগ লাগছে, কার উপর রাগ লাগছে তাও নির্দিষ্ট নয়। মায়া কি করবে? সুস্থ সবল হয়েও ক্লান্তিতে ওর গা গুলাচ্ছে। অসুস্থ লাগছে, তার জন্য সন্ধ্যা থেকে কিছু খায়নি। গত কয়েক দিন ধরেই অহেতুক রাগ, কান্না, আবার অসুস্থ লাগছে। এসব কিছু মায়া ইচ্ছাকৃতভাবেই চেপে চেপে রাখছে, কাউকে কিছু বলছে না। বললেও কি বলবে মায়া? অকারণে ভালো লাগে না অসুস্থ লাগে, এসবের কি যুক্তি আছে? পাগল ভাববে না সবাই ওকে? এই যে কাল থেকে আজ পর্যন্ত অকারণে দুবার বমি করলো মার কিছু না খাওয়ার ফলেও, এটা সে কাকে বলবে? এই অকারণে অসুস্থতার কি যুক্তি আছে? আর যদি বা বলে তাহলে নিশ্চিত মার খাবার বন্ধ করে দিবে হৃদ। বকা দিয়ে বলবে মার উল্টা পাল্টা খাওয়ার জন্য পেট খারাপ হয়েছে। সব দোষ খাবারের উপর দিয়ে হৃদ মার সকল খাবারের তালা মেরে ফ্রিজ লক করে দিবে বলে। এই ভয় মায়া হৃদের সামনে সুস্থ সবল থাকার চেষ্টা করে। কিন্তু এবার যেন আরো বেশি হচ্ছে। দিন বা দিন খারাপ লেগেই চলছে। মায়া ঠোঁট ভেঙে কেঁদে নিজের বইয়ের উপর মাথা ছেড়ে দিল। দেয়াল ঘড়িটির দিকে তাকিয়ে দেখল 10টা 20 বাজে। হৃদ আসার সময় হয়ে গেছে ভেবে মায়া ফের উঠে বসে। বিরক্তি চেপে নিচে নামতেই চোখে পড়ল ড্রয়িং রুমে ফিহা উপস্থিত। নাহিদ চৌধুরী মৃত্যুর পর মেহেরবান, আয়ন আর ফিহা খান বাড়িতেই থাকছে। হেনা খান মেহেরবানের মানসিক সুস্থির জন্য নিজের কাছে রাখছে। আয়ন এখন ভালো আছে, সপ্তাহ দিন হলো সেও কাজে জয়েন করেছে। নাইট ডিউটি হওয়ায় আপাতত সে হসপিটালের আছে। মায়া ফিহা দিকে তাকায়। ভিডিও কলের ফোনের স্ক্রিনে আরিফের হাস্য উজ্জ্বল মুখটা দেখে এগুলো কিচেনের দিকে। হেনা খানকে রান্না করতে দেখে মায়া গিয়ে দাঁড়ালো উনার পাশে। পাতিলে খুন্তি চালাতে চালাতে হেনা খান তাকালো মার মলিন মুখটার দিকে। মায়াকে বলল, কি হয়েছে সোনামা? পড়া শেষ? মায়া মাথা নাড়িয়ে অস্বীকার করে বলল, না। তাহলে উঠে আসলি কেন? এমনই পড়তে ভালো লাগছে না তাই। মার দিকে চোখ তুলে তাকান তিনি। মার ভেজা চোখের পাতা দেখে হাতের খুন্তি রেখে বলে, কেঁদেছিস তুই? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, হুম। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হেনা খান প্রশ্ন করে, কেন? জানি না তো কেন, কিছু ভালো লাগছে না, শুধু শুধু কান্না পাচ্ছে, এজন্য কেঁদেছি। মায়া অগোছালো কথা হেনা খান আমলে নিল না, স্বাভাবিকভাবেই নিল।
কারণ মায়া এমন উল্পাল্টা কাণ্ড প্রায় করে থাকে। একটু পরে দেখা যাবে সব ঠিক হয়ে গেছে আর এদিক সেদিকে ঘুরঘুর করে ঘুরছে। হেনা খান মায়া কপালের পাশের অগোছালো চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলল, মন খারাপ কিছু না, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। এখন কিছু খাবি? দিব। মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, আচ্ছা। বাটিতে চকলেট কেকের পিসে কামড় বসাতে বসাতে বের হলো কিচেন থেকে। ড্রয়িং রুমে বসা ফিহা পাশে গিয়ে বসতেই চোখাচোখি হলো দুজনের। ফিহা আলতো হেসে কথা চালালো আরিফের সাথে। মার এই মুহূর্তে ড্রয়িং রুমে উপস্থিত থাকার কারণটা ফিহার জানা। এই সময়ে হৃদ বাসায় ফিরে, আর মায়া তারই অপেক্ষা করে ড্রয়িং রুমে এসে বসে। মার খেতে খেতে খানিক বাদেই হৃদ বাসায় ফিরে। গাড়ির হর্নের শব্দে মায়া সোফা ছেড়ে এগিয়ে যায় বাসার বাহিরের। হৃদ গাড়ি থেকে বের হয়ে সোজা এদিকে আসছে। মায়াকে আজ বাসার বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ ঠোঁট প্রসারিত করে মিষ্টি হাসে। বাসায় ফিরে যদি দেখা যায় বউ অপেক্ষা করে দাঁড়িয়ে আছে তার জন্য, তাহলে মনের অনুভূতিটাই দারুণ হয়। হৃদ গায়ের কোটটা টেনে খুলতে খুলতে মার দিকে তাকালো। রোজকার মতোই আজও মায়ার হৃদের কাপড় পরে দাঁড়িয়ে আছে। হৃদের সাদা হুডি যেটা মার হাঁটুর নিচ অবধি টেকেছে। চুলগুলো বেনি করে পিঠে ফেলে মাথায় স্কাইপ জড়ানো। ভালোবাসামো অনুভূতিতে দুজনের চোখাচোখিতে হৃদ হেসে গায়ের কোটটি বাম হাতের উপর নিতে নিতে মার মুখোমুখি হয়। দুষ্টুমিতে হৃদ হাত বাড়িয়ে মার নাক টেনে নিজের বুকে আনে। হৃদের দুষ্টুমিতে মায়া নিজের নাক ঘষতে ঘষতে বলে, উফ, সবসময় আমার নাক ধরে টানাটানি করেন কেন? আমি ব্যথা পাই না। হৃদ হাসে, দুষ্টুমি করে ফের মার নাক টেনে ধরে গায়ের কোটটি মার মুখের উপর ডিল মারে। মুখ উপর থেকে কোটটি হাতে নিয়ে মায়া হৃদের দিকে তাকায়। হৃদ মার কপালে টুকা মেরে চোখ টিপে হেসে বাসার ভিতরের দিকে পা বাড়ায়। মায়া হৃদের কোট নিয়ে নাক ঘষতে ঘষতে হৃদের পিছন পিছন যেতে যেতে হঠাৎই মাথা চক্কর দিয়ে ওঠে। হই হারিয়ে পড়তে গিয়ে পাশের পিলার ধরে নিজের ব্যালেন্স বজায় রাখে। মেরে কয়েক সেকেন্ড দাঁড়াতেই সামনে থেকে হৃদ পিছন ঘুরে মায়াকে ওইভাবে পিলার ধরে মেরে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা কপাল কুঁচকে প্রশ্ন করে বলে, কোনো সমস্যা? মায়া চোখে তুলে তাকায় হৃদের দিকে। মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে বুঝায়, কোনো সমস্যা না। হৃদ কপাল কুঁচকে তাকিয়ে থেকে এগিয়ে এসে মার বাহু টেনে নিজের কাছে নিল। মার গালে কপালে হাত রেখে শরীরে তাপমাত্রা চেক করল। কিন্তু মার শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকায় সেও বিষয়টি আমলে নিল না। টিল টিল, রাত 12টা ছুঁই ছুঁই। আবছা অন্ধকারময় বারান্দায় দাঁড়িয়ে ফোন আলাপ চালাচ্ছে হৃদ। আলোচনাটা জরুরি। কাল দেশের বাহিরে যেতে হবে তাকে। বউকে রেখে যেতে মন নারাজ হলেও মায়াকে নিয়ে যেতে পারবে না নিজের সাথে। প্রথমত গ্যাংস্টারদের চারপাশ নিরাপদ না, দ্বিতীয়ত যাদের সাথে হৃদের মিটিং তারা সকলেই কালো দুনিয়ায় পাওয়ারফুল সদস্য। এমন খারাপ চরিত্রে মানুষের সামনে সে তার বউকে এক মুহূর্তের জন্য প্রেজেন্ট করতে ইচ্ছুক না। হৃদ এক হাত ট্রাউজারের পকেট গুজে ধীরে ধীরে নিজের ফোন আলাপ চালালো। মায়া হৃদের খোঁজে বারান্দায় পৌঁছে আবছা আলোয় হৃদের পিছন থেকে পেট জড়িয়ে ধরে পিঠে কপাল ঠেকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকল। হৃদ মার উপস্থিতি বুঝে কথা বলতে বলতে মার একটা হাত টেনে নিজের ঠোঁটে ছুঁয়ে পিছন থেকে মায়াকে টেনে সামনে আনল। মায়া হৃদের পেট জড়িয়ে দাঁড়িয়ে থাকলে হৃদ মার কপালের চারপাশের ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দেয় দুপাশ থেকে। ফোনে কথা বলতে বলতে হৃদ মায়া গাল টেনে কপালে নিঃশব্দে ঠোঁট ছুঁয়ে এক হাতে মায়াকে বুকে নিয়ে বসল বারান্দার কাউচের উপর। হৃদ নিজের ফোন আলাপ বহাল রাখল। মায়া হৃদের উড়ুতে বসে হাতে হৃদের গলা জড়িয়ে ধরে মুখ বুজে বসল ক্লান্তিতে। হৃদ ধীরে ধীরে মার পিঠে আদুরে হাত বুলাতে বুলাতে বেশ অনেকটা সময় ফোন আলাপ চালালো। একটা সময় কল কাট করে ফোনটি পাশে রেখে হাতে মার কমর জড়িয়ে ধরে হৃদ মিহিসরে বলে, কি মন খারাপ? আজ এত শান্ত যে? মায়া হৃদের গলায় মুখ বুজে বসা অবস্থায় বলে, কাল না গেলে কি এমন হয়? অনেক কিছু হয়। কাজে ফাঁকি দেওয়া পছন্দ না আমার। মাত্র 2 সপ্তাহের ব্যাপার, দেখতে দেখতে চলে যাবে। হৃদের কথায় মায়া মুখ তুলে তাকায় হৃদের দিকে। চোখাচোখি তাকিয়ে বলে, 15 দিন আপনার কাছে কম মনে হয়? এত পাষাণ আপনি। সবাইকে ছাড়া থাকতে খারাপ লাগবে না? সবার আবার কে? আমি কাউকে চিনি না, তাই কারোর জন্য আমার দয়া মায়া লাগে না। জন্মের পর থেকে আমি বিদেশে বড় হয়েছি। ছোটবেলায় বাবা মার সাথে বাংলাদেশ আসতাম দাদা দাদিকে দেখতে। তাদের মৃত্যুর পর তেমন আসা হতো না খান বাড়িতে। নিজের কাজের জন্য বছরের বাংলাদেশ বেশ কয়েকবার আসা যাওয়া থাকলেও
খান বাড়িতে আমি আসতাম 2 বছর পর পর 2 দিনের জন্য, তাও দাদা দাদিকে দেখতে। এছাড়া খান বাড়িতে আমার মন বসত না। অস্থির অস্থির লাগতো বাবা মার জন্য। তাই এখানে আসা হতো না। তখন আমার দুর্বলতা বলতে দাদা দাদি ছিল, তবে তাদের ছাড়াও আমি দূরে বেশ থাকতে পারছিলাম। কিন্তু তোমার খান বাড়িতে আসার পর আমার মনে নতুন ফুটবল সৃষ্টি হয়। এরপর থেকে ধীরে ধীরে আমার অস্থির পা দুটো স্থির হয় তোমার নামে। অপ্রিয় জিনিসগুলো প্রিয় তালিকায় আসে। আজ আমার বলতে তুমি আছো। আর কি চাই না আমার? দয়া মায়া বাকি কারো প্রতি আমার নাই। তোমার ইন্টার অবধি আমরা এই দেশে থাকব। তারপর তোমাকে নিয়ে সুইজারল্যান্ডে আমার বাসায় ফিরে যাব। হৃদের কথায় মায়া চমকে উঠে বলে, আমি কোথাও যাব না। আমি এখানেই থাকব। তোমার রায় চায়নি ঋতু। আমি যা বলবো তাই হবে। তুমি সেখানে লাইফ টাইম সেফ থাকবে। আমার কিছু হলেও সে দেশের সরকার তোমার সিকিউরিটির দায়িত্ব নিবে। তাই আমাদের সেখানে থাকাটা জরুরি। দেখ ঋতো, আমার কোনো পিছুটান নেই একসেপ্ট তুমি আর দাদা দাদি ছাড়া। এখন দাদা দাদি বা কত বছর বাঁচবে, কিন্তু তুমি, আমি না থাকলে তোমার জীবনটা যাতে সহজ হয় সেটাই আমাকে দেখতে হবে। হৃদের কথায় মায়া ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। এমনই হঠাৎ হঠাৎ মুড সুইং করছে। খারাপ লাগছে। এখন আবার হৃদ মৃত্যু কথা বলছে মায়াকে, যেটা মায়া সহজভাবে নিতে পারে না। তারপরও হৃদ রিয়েলিটি বোঝাতে গিয়ে বারবার মায়াকে এই একটা কথা বলে থাকে। মায়া হৃদের দিকে তাকিয়ে থেকে হঠাৎই হৃদের গলায় মুখ গুজে গুমরে কেঁদে উঠে বলে, আপনি মরে যাবেন, আমিও আপনার সাথে সাথে মরে যাব। দুজনই মরে যাব। তারপর আমাদের বেবিগুলা এতিম হয়ে দুনিয়ায় পড়ে থাকুক। ওদের বাবা মা কাউকে লাগবে না। ওরা এতিমই ভালো। মায়া কথায় হৃদ বিরক্ত হয়। তাদের দুজনের মধ্যে মায়া হঠাৎ বেবির বিষয়টি টেনে আনাটা মোটেও পছন্দ হয়নি তার। হৃদ বহুবার মায়াকে বলেছে তার বেবি চায় না। চায় না মানে চায় না, একদম না। এখানে মার অহেতুক বারবার বেবি বেবি করাটা তার রাগের কারণ হয়। একটা সংসারে বাচ্চা লাগবে এমনটা কোনো কথা না। বাচ্চা ছাড়াও দুটো মানুষ ভালোবাসাময় জীবন লিড করতে পারে। এই যে হৃদ এখন দিব্যি ভালো আছে বউকে নিয়ে। এখন যদি তার দুটো বাচ্চা হয় তাহলে হৃদ আরও চাপে পড়বে। লাইফ লং দুর্বলতা বাড়বে। এতে হৃদের ক্ষতি। যেখানে জীবনের নিশ্চয়তা নেই সেখানে নতুন করে ফুটবল বাড়াতে চায় না হৃদ। মার বারবার বেবি প্রসঙ্গতে হৃদ বুঝতে পারে মার বেবি চায়, কিন্তু হৃদের চায় না। এই একটা বিষয়ে হৃদ কেন মায়াকে বোঝাতে পারছে না সেটাই বুঝে না। হৃদের জ্বলে উঠার রাগটা গিলে মার মাথাটা নিজের কাঁধ থেকে তুলে নিজের মুখোমুখি করে দু হাতে মার চোখের জল মুছতে মুছতে বলে, আমাদের বেবি হবে না ঋতু। তাই কারো এতিম হওয়ার চান্স নেই। আমরা দুজন ঠিক আছি। হৃদের কথায় মায়া হালকা নড়েচড়ে বসে মিনমিন স্বরে বলে, যদি হয়। হৃদ বিরক্তি ভাঁজ কপালে ফেলে কটাক্ষ করে বলে, বলছি না হবে না। তারপরও যদি হয় তাহলে মাকে মেরে ছেলে এতিমখানায় ফেলে আসবো দেখিও। হৃদের ধমক স্বরে কথায় মায়া হৃদের দিকে তাকিয়ে বলে, ছি এত পাষাণ আপনি। হৃদ মার রাগান্বিত লাল নাকটা টেনে বলে, হ্যাঁ এত খারাপ আমি। হৃদের কোনো মায়া ছটফট করে উঠে বলে, ছাড়ুন আমাকে। থাকবো না আমি আপনার সাথে। ছাড়ুন। হৃদ হাসে। মার সাথে দুষ্টুমিতে মেতে আরো ঘনিষ্ঠ হয় তখনই। দু হাতে মায়াকে আটকে ওর গলায় মুখ গুজাতে গুজাতে হৃদের হাতে স্পর্শগুলো আরো বেসামাল হয় ঠিক হৃদের মতন। টিল টিল। সকাল 8টার। রোজকার মতোই মায়া হৃদকে রেডি করিয়ে ভেজা চুলগুলো বেঁধে বোখরা পড়ছে কলেজে যাবে বলে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধতে বাঁধতে আয়না দিয়ে হৃদের দিকে তাকালো মায়া। হৃদ মনোযোগ সহকারে সোফায় বসে ভ্রুর কুঁচকে ফাইল চেক করছে আর থেকে থেকে ব্ল্যাক কফিতে চুমুক বসাচ্ছে। ঝামেলাবিহীন জীবনটা মার বেশ প্রেময় যাচ্ছে। নিজের চারপাশে শুধু হৃদের প্রেমা আবেশ পায়। মায়া অন্তত সুখী। আজ হৃদ বিকাল করে থাইল্যান্ড যাবে 15 দিনের জন্য। তার জন্য ফাইলপত্র সবকিছু চেক করছে। নিচে থেকে টিয়ার গলা শুনতে পায় মায়া। আসিফ যেহেতু হৃদ সাথে চলে যাবে তার জন্য টিয়াকে খান বাড়িতে রেখে যাবে সবার সাথে। মাস দুয়েক হলো আসিফও বিয়ে করেছে টিয়াকে। তাও ঘরোয়াল ভাবে। টিয়া বাবা মেয়ে বিয়ে দিবে না বলে রাজি হয়নি, এজন্য আসিফ উনার মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করেছে টিয়াকে সেদিন। এতে টিয়া অসন্তুষ্টি ছিল আসিফের উপর। প্রথম প্রথম রাগও করেছে বেশ আসিফের সাথে। কিন্তু এখন বেশ আছে। আসিফ বুঝিয়ে শুনিয়ে নিয়েছে টিয়াকে। এই তো তারপর থেকে দিব্যি ভালো যাচ্ছে সবকিছু। মায়া আয়না দিয়ে হৃদকে দেখতে দেখতে হঠাৎই খালি পেটে গা গলিয়ে বমি আসে।
তাড়াহুড়োয় ওয়াশরুমে যেতে না পেরে জায়গায় বমি করে বসে মায়া। হৃদ মায়াকে বমি করতে দেখে চোখ তুলে তাকায়। হাতের ফাইলটা টেবিলের উপর রেখে তাড়াহুড়োয় এসে ধরে মায়াকে। মায়া বারবার গা গলিয়ে বমি করতে চাচ্ছে কিন্তু খালি পেট হওয়ায় অল্প পানি ছাড়া কিছুই বের হচ্ছে না পেট থেকে। ক্লান্তিতে মায়া গা ছেড়ে দিতেই হৃদ শক্ত করে মার বাহুর চেপে ধরে ড্রেসিং টেবিলের সামনে বসায়। মার গায়ের তাপমাত্রা চেক করে ফ্রিজ থেকে ছোট পানির বোতল এনে মার হাতে দিতে দিতে হৃদ বলে, হঠাৎ শরীর খারাপ হলো কিভাবে? সকালে কি খেয়েছিলে? মায়া হৃদের হাত থেকে পানির বোতল নিয়ে অল্প পানি খেয়ে ফ্রেশ হয়ে হৃদকে বলল, একটু ঠান্ডা ক্যান খেয়েছিলাম। সিরিয়াসলি ঋতো, যা খুশি তাই খাও। খালি পেটে কাউকে দেখছো ঠান্ডা খেতে? এসব বদভ্যাস কবে যাবে তোমার? হৃদের কথায় মায়া চুপ থাকে। অকারণে বমি হয়েছে এমনটা না। সে সত্যি সকালে ঠান্ডার ক্যান খেয়েছিল একটু, হয়তো এজন্য এখন বমি হয়েছে। শারীরিক দুর্বলতার পরও মায়া হৃদের সামনে সতেজ থাকলো, হৃদকে আর রাগাতে চায় না বলে। হৃদ মায়াকে শাসিয়ে নিজের সাথে নিয়ে গেল নিচে খাওয়ার জন্য। খাওয়ার টেবিলে গিয়ে দেখল আরাফ খান সাথে আয়ন বসে নাস্তা করছে নর্মাল ড্রেসআপে। হৃদ মায়া যেতেই আয়ন এক পলক তাকালো সেদিকে। হৃদ চেয়ার টেনে বসতেই হেনা খান এগিয়ে এসে হৃদের প্লেটে নাস্তা তুলে দিল। হৃদ খাওয়ার শুরু করল। হেনা খান মার প্লেটে খাবার তুলে দিলে মায়া ওনার দিকে তাকিয়ে বলে, দাদি বাবা তোমাকে ফোন করে কিছু বলেছিল আমাদের বাড়িতে যাওয়া বিষয়ে? মায়া কথায় হেনা খান মার প্লেটে দিতে দিতে বলে, কই না তো। মায়া অবাক হওয়ার মতো করে বলে, সত্যি তোমাকে বাবা ফোন করেনি দাদি? হ্যাঁ, সত্যি ফোন করেনি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়নি সেটা বলো। ফিহা আপু কই? তোমাদের কিছু বলেনি? মার উত্তেজিত কথায় এবার চোখ তুলে তাকায় আরাফ খান। হেনা খান কিছু বলবে তার আগেই তিনি বলেন, কেন, কি হয়েছে? জরুরি কোনো কিছু? হেনা খান থেকে দৃষ্টি সরিয়ে মায়া আরাফ খানের দিকে তাকিয়ে বলে, না তেমন কিছু না। আসলে কাল রাতে হুট করেই জুইয়ের বিয়ে হয়ে গেছে মুক্তা আপুর দেবর শুভ ভাইয়ের সাথে। দুজনের। মার কথাটা যেন বজ্রপাত হলো আয়নের মাথায়। অবিশ্বাস মতন চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ। হিহ! মায়া ছোট ছোট চোখ করে তাকালো আয়নের দিকে। এই মুহূর্তে সবার দৃষ্টির কেন্দ্র বিন্দু মায়া। হৃদ খাবার খেতে খেতে মার দিকে কপাল কুঁচকে তাকালো সন্দিহান দৃষ্টিতে। কিন্তু আপাতত মুখ খুলল না। সে পারিবারিক ঝামেলা জড়াতে চায় না। মার কথায় হেনা খান তাড়াহুড়ো বলে, কি বলছিস সেসব? হুট করে বিয়ে কিভাবে হলো? মায়া আয়নকে এক পলক দেখে হেনা খানের দিকে ঘাড় উঁচিয়ে তাকিয়ে বলে, হুটহাট বিয়ে না দাদি। দুজনের আগে থেকে বিয়ে ঠিক করা ছিল পারিবারিকভাবে। কয়েক দিন ধরেই নাকি শুভ ভাইয়া পরিবার চাচ্ছে বিয়েটা করিয়ে নিতে। শুভ ভাইয়ার দাদির অসুস্থ থাকায় হুট করেই নাকি কাল রাতে জুই আর শুভ ভাইয়ার বিয়েটা দিয়ে দেয়। এতে অবশ্যই জুইয়ের অমত ছিল না, ও রাজি ছিল। এখন তো জুই ওর শ্বশুর বাড়িতেই আছে। মার কথায় হেনা খানের চিন্তিত মুখ করে তাকালো আয়নের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে। অসন্তুষ্টের গলায় বলল, জুই বিবাহিত হয়ে জেনেও আরেকটা বিয়ে দেয় কিভাবে শফিক? মায়া তাড়াহুড়ো বলে, না না দাদি, বাবা জানে না আয়ন ভাইয়ার সাথে জুইয়ের বিয়ে হয়েছিল সেটা। মানে? না জেনেই এত বড় পাপ করল শফিক? জুই চুপ থাকলো কেন? জুই কেন শফিককে কিছু বলল না এই বিষয়ে? মায়া আয়নের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, আমি কি জানি জুই কেন চুপ ছিল? আমাকে বলে কি লাভ? এখন ওদের বিয়ে হয়ে গেছে, আমাদের দাওয়াত করেছে, যেতে যাব। আম্মু বলেছে আরিফ ভাইয়া আসবে আজ আমাদের সবাইকে নিতে। বিশ্বাস না হলে তোমার নাতিকে জিজ্ঞাসা করো, উনি বলবে আমি সত্যি বলছি সেটা। রাগান্বিত ভঙ্গিতে ঠাস করে উঠে দাঁড়ালো আয়ন। চেতে যাওয়ার কারণে নাক মুখ শক্ত করে ওই অবস্থায় বের হয়ে গেল বাহিরের দিকে। মায়া বা অন্য কারো কথা আর শোনার প্রয়োজন বোধ করল না। এমনই রাগে শরীর ফেটে পড়ছে তার। সত্যি যদি আজ জুইয়ের বিয়ে হয়ে যায় তাহলে আয়ন কাউকে নিস্তার দিবে না। তার ভালো মানুষের সুযোগ সবাইকে নেওয়া বের করবে এবার। হাদিস বা আইনগত দুই দিক থেকেই এখনো জুই তার বউ। আয়নের সাথে বেইমানি করার ফল বের করবে। স্বামী থাকতেও নাগর জুটিয়ে রেখেছিল আগের থেকে। সেটা আয়নকে জানানোর প্রয়োজন বোধ পর্যন্ত মনে করেনি। এখন শ্বশুর বাড়িতে গিয়েছে না, কি আছে, আজ আয়ন সেই শ্বশুর বাড়ি থেকে উঠিয়ে আনবে। দেখি কে আটকায় তাকে। বেইমানি করা ফল বের করবে। গাড়ি ঘুরিয়ে রাস্তার মোড়ে থামল আয়ন। এই তো সামনে দেখা যাচ্ছে জুই শুভর সাথে হাসি মুখে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। রাগান্বিত আয়নের চোখে লাগলো জুইয়ের হাস্য উজ্জ্বল মুখটা।
তিরতির করার আগে মুহূর্তেই বিষ ফুটে গেল শরীরে। আয়ন দাঁত কিরমির করে গাড়ি থেকে নামল। ঠাস করে গাড়ির দরজাটা লাগিয়ে এগিয়ে গেল জুঁইয়ের উদ্দেশ্য। গায়ে এখনও তার বাসার কাপড় পরা। হসপিটাল থেকে বাসায় ফিরেছিল শেষ রাতের দিকে। ঘণ্টা 3 ঘুমিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসেছিল, ফের বাবার ব্যবসার কাজে বাহিরে যাবে বলে। নাহিদ চৌধুরীর হঠাৎ মৃত্যুতে আয়ন ওর বাবার এলোমেলো ব্যবসাটার হাল ধরেছে বিগত একমাত্র ধরে। আর তাতেই যেন বিপত্তি বাজল। আয়নের কাছে তার বাবার সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আসছে একের পর এক, যেটা অন্তত চমকপূর্ণ। আয়ন ভিতর থেকে ভেঙে পড়েছিল যখন জানতে পারল নাহিদ চৌধুরী কালো দুনিয়ার নারী পাচারের ব্যবসায় জড়িত ছিল, এবং সে এই ব্যবসার লিড করত একচ্ছত্রের আধিপত্যের সঙ্গে। আর এই একটি বিষয় আয়নকে বেশ কষ্ট দিচ্ছে বিগত দিন ধরেই। বাবার মৃত্যুতে এতদিন শোকে থাকলেও এখন যেন নাহিদ চৌধুরীর সত্যিতে আয়ন আরও বেশি কষ্ট পাচ্ছে। মৃত্যু ব্যক্তিকে প্রশ্ন করা যাবে না, তবে জীবিত থাকার অবস্থায় আয়ন কেন ওর বাবার কাজের খোঁজ নিল না, এই একটি বিষয়ের আফসোস সারা জীবন থাকবে। জুঁইয়ের উপর ওর প্রথমের রাগ ছিল, কিন্তু সেই রাগ একটা সময় পরেও গেছিল। কিন্তু হঠাৎ করে নাহিদ চৌধুরীর মৃত্যু, তার অ্যাক্সিডেন্ট, মেহেরবানের মানসিকভাবে ভেঙে পড়াটা ছিল আয়নের অতিরিক্ত মানসিক চাপে কারণ। এত কিছু মাঝে সে নিজেকে সময় দিচ্ছিল সবকিছু গোছাতে। বাবার একের পর এক সত্য প্রকাশে সে আরও বেশি ফুটবল হয়ে পড়ছিল বলে সে এক প্রকার ইচ্ছা করেই জুঁইকে ব্লক করে দেয় নিজের এলোমেলো পরিস্থিতি একা সামাল দিতে। আয়ন নিজেই বাবার সত্যি সামলে উঠতে পারছিল না। এমনতো অবস্থায় যদি আয়ন জুঁইয়ের সাথে কথা বা যোগাযোগ করত, তাহলে আয়ন কখনো না কখনো দুর্বলতা বশে জুঁইকে বাবার অমানুষ হওয়ার সত্যিটা বলে ফেলত। সে চায় না বাবার সত্যিটা পরিবারের সামনে আসুক। মরা মৃত্যু উপর যত আঙ্গুল তুলবে ততই নোংরা হবে সবকিছু। তবে নাহিদ চৌধুরী জীবিত থাকলে হয়তো আয়ন এর সঠিক আইনের ব্যবস্থা নিত, কিন্তু মরা মানুষের উপর কি ব্যবস্থা নিবে? তারপর আবার বাবা হয় ওর। সব মিলিয়ে আয়ন এখনো জবুথুবু অবস্থায় আছে। কিন্তু তাই বলে এই নয় যে তার বউ অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়াবে রাস্তায় রাস্তায়। আর সেটা সে আপোষে মেনে নিবে সহ্যশীল পুরুষের মতন। আয়ন কিছু দিন নিজের জন্য সময় নিচ্ছল, কিন্তু বউকে অন্য ছেলের হাতে তুলে দেওয়ার জন্য নয়। আয়নের ভালো মানুষের সুযোগ সবাইকে নেওয়া বের করবে। রিক ঠিকই বলে, ভালো মানুষের মূল কেউ দেয় না। আসলে ভালো মানুষের প্রয়োজনই এই কালের যুগে নেয়। বেখে আলী জুঁই তখনও কাঁধে কলেজ ব্যাগ জড়িয়ে দাঁড়িয়ে শুভর থেকে একটা শপিং ব্যাগ নিচ্ছে, মুক্তা পাঠিয়েছে ওর জন্য। মূলত জুঁই সেটা নেওয়ার জন্যই বাড়ির রাস্তা দাঁড়িয়ে থাকা শুভর অপেক্ষা করে। শুভ আসার পর সৌজন্যে খাতিরে কুশলাদি জিজ্ঞাসা করছিল একে অপরের হাসি মুখে, যেটা আয়নের দূর থেকে চোখে বিঁধে। আয়ন রাগান্বিত পায়ে দুপদাপ হেঁটে হঠাৎ জুঁইকে পিছন থেকে টেনে নিজের কাছে আনে শুভর থেকে, যার দারুণ হাতের শপিং ব্যাগটা নিচে পড়ে যায়। আচমকা হেঁচকা টানে জুঁই চমকায়। চোখ তুলে তাকাতে চাইলে ঠাস করে থাপ্পড় পড়ে বাম গালে। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায় শুভ। কি হয়েছে বিষয়টি বুঝতে তার 2 সেকেন্ড লাগলো, কিন্তু বুঝতে পেরে তেতে উঠে আয়নের রোড ব্যবহারে। জুঁই ভালোবাসার মানুষ শুভর। আজ পর্যন্ত জুঁইয়ের অমর্যাদা সে করেনি। আয়ন আর জুঁইয়ের মধ্যেকার সম্পর্কটা সে জানে, কিন্তু সবটাই তো পরিস্থিতির শিকার। তাহলে এত কিসের অধিকারে মারল জুঁইকে এই ডক্টর সাহেব? আত্মীয়তা বলে থাপ্পড় মারল। আত্মীয় তো শুভ হয় আয়নের মতো করেই। শুভ আয়নের উপর রিয়েক্ট করতে চাইলে মধ্যস্থ হয়ে বাধা দিয়ে দাঁড়ায় জুঁই। আয়ন রাগে কটমট করে অগ্নি দৃষ্টিতে তাকায় সেদিকে। রাগে শরীর ফেটে পড়ছে তার। ইচ্ছের করছে জুঁইকে আরও 2টো থাপ্পড় মারতে, বিয়ে করা, নাগর পাতানোর শখ বের করতে। আয়নের চেপে রাখা রাগটা দমন করতে না পেরে ফেটে পড়ল আবারও জুঁইয়ের উপর। জুঁইয়ের হাত টেনে আবারও নিজের দিকে ঘুরিয়ে শক্ত হাতে গাল চেপে দাঁতে দাঁত পিষে বলে, 2 দিনের দূরত্বে নতুন স্বামী জুটিয়েছিস, যে আমাকে ডিভোর্স দেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করিসনি। বাসর করে সোজা রাস্তায় দাঁড়িয়েছিস। গালের ব্যথায় কুকড়ে উঠে জুঁই আয়নকে হাত দিয়ে সরাতে চেয়ে বলল, কে স্বামী? কার বিয়ে? কার কথা বলছেন আপনি? আজে বাজে বকছেন কেন? ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি আমি। সাধু মহিলা, আমাকে মিথ্যা বলিস। কাল রাতে শুভকে বিয়ে করিসনি তুই? আমার সাথে বেইমানি করিসনি তুই? বল। গালের চিড়ে দাঁতের সাথে লেগে যাওয়ার উপক্রম হলো আয়নের হঠাৎ চেপে ধরায়। ব্যথায় জুঁইয়ের চোখে পানি আসলেও জোর করে 2
হাতে আয়নের বুকে হঠাৎ ধাক্কা দিয়ে নিজের থেকে সরাতে সরাতে বলে, অবস্থতা করার জন্য সবসময় আমাকে কাছে পান আপনি। আমি কেন শুভ ভাইকে বিয়ে করতে যাব? ডিভোর্স হয়েছে আপনার সাথে, আমার যে আরেকটা বিয়ে করব। তবে হ্যাঁ, বিয়ে করার প্ল্যানিংয়ে আছি। আপনাকে ডিভোর্স দিয়েই শুভ ভাইয়াকে বিয়ে করব। হয়েছে এবার, যান আপনি। পারলে আরও কোথাও থেকে আমাকে ব্লক করুন গিয়ে। যান। জুইয়ের কথায় আয়ন চমকে উঠে থামে। সন্দেহপূর্ণ দৃষ্টিতে কপাল কুঁচকে তাকায় জুইয়ের দিকে। কে মিথ্যা বলছে, মায়া নাকি জুই? মা আর মিথ্যা বলে লাভ কি? তাছাড়া জুইকে দেখে মনে হচ্ছে না সে কাল রাতে বিয়ে করছে। সাধারণ বেশি কলেজ ড্রেসে দাঁড়িয়ে আছে তার সামনে। তাছাড়া জুই কাল বিয়ে করলে আজ সকালে কলেজে যেতে দিত না কেউই। তাহলে কি মায়া মিথ্যা বলে আয়নকে জুইয়ের কাছে পাঠালো? কিন্তু কেন? আয়ন আর জুইয়ের মধ্যকার সম্পর্কটা ঠিক করার চেষ্টায় মার চোখে পড়েছিল আয়ন আর জুইয়ের মধ্যকার হওয়া মনমালিন্যতাটা। হয়তো চোখে পড়েছিল, এজন্যই তো মিথ্যা বলে তাকে পাঠালো জুইয়ের কাছে। মার মিথ্যাটা খারাপ হয়নি, অনেক তো হয়েছে। এবার আয়নের দরকার জুইকে নিজের কাছে রাখার চিরতরে বউ করে। আয়নের বাবা নেই, মা অসুস্থ, ফিহা বিয়ের হয়ে গেছে। সে শ্বশুর বাড়ি ছেড়ে কতদিন থাকবে তাদের সাথে? দিন শেষে ফিহাও চলে যাবে নিজের স্বামীর ঘরে। আয়নও এই মুহূর্তে যতটা মানসিক চাপে দিন পার করছে, এই সময়ে আয়নের জুইয়ের সঙ্গীর একমাত্র প্রয়োজন। মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে আয়ন শান্ত হল। কিন্তু রাগ পড়ল না। জুইয়ের বাগদত্তা যে শুভ ছিল সেটা এতদিন তাকে কেন জানায়নি? জুই তো অন্যর বউ। প্রীতির মানুষের সাথে হেসে খেলে এত ভাব জমাতে হবে রাস্তায় দাঁড়িয়ে? আয়ন শান্ত হয়ে গম্ভীর মুখ হল। বার্ন্ত রাগ চেপে রেখে খপ করে জুইয়ের হাত চেপে নিজের সাথে নিয়ে যেতে লাগলেই শুভ এগিয়ে আসে বাধা দেশ তাকে। হতভম্ব জুই ভয় পাচ্ছে আয়নের পরিবর্তিত রাগী রূপে। আয়ন রাগ পিষে অন্তত গাম্ভীর্য কণ্ঠে শুভকে বলল, ডোন্ট ডু দিস মিস্টার আহমেদ। বাধা শুনতে আসিনি, বউ নিতে আসছি। বউ তো নিয়েই যাব। বাধা না দিয়ে বোন সমতুল্য বিআইনের শ্বশুর বাড়িতে আসবেন বিয়ের দাওয়াত খেতে। আমন্ত্রণ রইল, এবার পথ ছাড়ুন। মাথা এমনই গরম, নিজের প্রেস্টিজ নষ্ট করতে চাচ্ছি না শ্বশুর বাড়ির রাস্তা। বুঝিনি তো ভাই, কেন অহেতুক ঝামেলা করছেন বলুন তো? দুনিয়া এদিকে থেকে সেদিকে হয়ে গেলেও আজ আমি বউ নিয়ে যাব ইনশাআল্লাহ। এবার সামনে থেকে সরেন তো দেখি। গাড়ির ফ্রন্ট সিটে বসে আছে আয়ন আর জুই। গম্ভীর মুখে আয়ন গাড়ি ড্রাইভ করলে জুই বেশ অস্থিরতার ছটফট করছে তখনকার বিষয়টি নিয়ে। আয়ন এক প্রকার জোর করেই জুইকে নিজের সাথে নিয়ে এসেছে শুভকে ঠেঙ্গিয়ে। গরমা গরমিতে শুভ হয়তো এতক্ষণে জুইয়ের পরিবারের কাছে এসব কিছু বলেও ফেলেছে। জুই আর আয়নের বিয়েটা শফিকুল ইসলাম কিভাবে নেন সেই চিন্তায় মাথা ফেটে যাচ্ছে জুইয়ের। টেনশনে এক জায়গায় বসেই থাকতে পারছেন না, অস্থিরতায় ছটফট করেছে, সিটে নড়েছে, বারবার আয়নের দিকে তাকাচ্ছে, আবার রাস্তা দেখছে। কি করবে, কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ করে আয়নের ওরকম ব্যবহার করার কারণটাও জুই শুনেছে আয়নের কাছ থেকে। ইতিমধ্যে আয়ন বলেছে মায়া মিথ্যা বলে তাকে পাঠিয়েছে এখানে। এতে জুইও বুঝতে পারে মায়া তাদের মধ্যকার সম্পর্কটা ঠিক করতে চাচ্ছে বলেই এমনটা বলা। হয়তো মায়া সফলও হয়েছে, কিন্তু জুই ভয় পাচ্ছে শফিকুল ইসলামকে নিয়ে। সত্যিটা জানার পর তিনি কি করবেন? জুইয়ের এত টেনশনের মধ্যে আয়ন ড্রাইভ করতে করতে বামহাত বাড়িয়ে রেডিওতে গান ছেড়ে দিল। ভলিউম বাড়িয়ে বাজাল। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের তুলা, নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভুলা, এইটুকু বাজতেই জুই খপ করে গানটা বন্ধ করে দিল রাগে। এমনটা না সে গানটা অপছন্দ হয়েছে। গানটা পছন্দেরই, তবে এই মুহূর্তে পরিস্থিতিটা পছন্দের না। সে অতিরিক্ত টেনশনে আছে, হয়তো যেকোনো সময় কান্নাও করে দিবে। এই সময়ে যে আয়ন জুইয়ের মজা নিচ্ছে সেটা তার উদাসীন ব্যবহারেই বোঝা যাচ্ছে। জোরপূর্বক বাসায় ধরে নিয়ে যাচ্ছে, আবার কারণও বলছে না। শুধু বলছে আজ থেকে জুই আয়নের সাথে থাকবে, ব্যাস। এই ব্যাস বললে কি হয়? খান বাড়ির সবাই জুইয়ের আর আয়নের বিয়েটা জানলেও জুইয়ের পরিবার তো ঘুণাক্ষরে জানে না। সবচেয়ে বেশি ভয় শফিকুল ইসলামের রিয়াকশনের কথা চিন্তা করে হচ্ছে। জুইয়ের এত টেনশন কমাতে আয়ন কই জুইকে সান্ত্বনা দিবে তা না করে উল্টো গান ছেড়ে মজা নিচ্ছে ওর। শান্ত শীতল পরিবেশে নীরব থেকে দুজন দুজনার মধ্যকার অভিমানে পাল্লা ছাড়ল। আয়ন খানিকটা চুপ থেকে ফের হাত বাড়িয়ে গানটা ছাড়তে ছাড়তে আয়ন বলল, বুঝলেন জুই, মনের রং লাগছে। অবশেষে আমিও একটা বউ পেলাম।
আহা কি সুখ, আজ আমার কষ্ট গুছল। আমার রাতে আর একা ঘুমাতে হবে না বলেই তো পছন্দের গান শুনছিলাম মনের সুখের। উফ, আমি তো রাতের কথা চিন্তা করছি। আচ্ছা জুই, এই যে আপনি শ্বশুর বাড়ি যাচ্ছে স্বামীর সংসার করতে, সেই মোতাবেক আজকে আমাদের বাসর হওয়ার কথা তাই না? জুই, রাত কখন হবে? আমি কিন্তু রাতে অপেক্ষায় আছি। অসুস্থতা চেপে ক্লাসগুলো শেষ করতে চেয়েছিল মায়া, কিন্তু শরীর অবশেষে সায় দিল না। বিগত কয়েক দিনের মার চেপে রাখা অসুস্থতা তুমুলভাবে প্রকাশ পেল যখন মায়া চলতি ক্লাসের মধ্যে মাথা ঘুরিয়ে নিচে পড়ে যায়। ক্লাস বেঞ্চের কোনায় লেগে কপাল কেটেছে মায়া, কিন্তু ততক্ষণে মায়া জ্ঞান হারিয়ে ফেলে। কিয়া ছায়াসহ চলতি ক্লাসের বাকি ছাত্রীরা হইচই বেঁধে এলোমেলোভাবে মায়াকে নিয়ে টানে অজ্ঞানরত মায়াকে বেঞ্চে বসানোর চেষ্টা করল। দুপাশ থেকে ছায়া টিয়া মায়াকে ধরে বসল উত্তেজিত ভঙ্গিতে মায়াকে ডাকতে ডাকতে। হঠাৎ মার অজ্ঞান হওয়ার কারণ কেউ না জানলেও ক্লাস টিচার্স তৎক্ষণাৎ বাহিরে দাঁড়িয়ে থাকা বডিগার্ডদের ডেকে ভিতরের আনল। মার অবস্থা দেখে ওরা তাড়াহুড়ো খান বাড়িতে ফোন করে মার জ্ঞান হারানোর বিষয়টি জানাতেই হেনা খান গাড়ির করে 10 মিনিটের মধ্যে মার কলেজে পৌঁছাল মায়াকে নিতে। মায়াকে আলাদা রুমে কলেজ ম্যাডামরা উপস্থিত থেকে টিয়াকে দিয়ে মার মাথায় পানি ঢালতে দেখে হেনা খান অস্থির ভঙ্গিতে সেদিকে দৌড়ে যায়। মায়া জ্ঞান ফিরেছে, তবে দুর্বলতায় চোখ বন্ধ করে শুয়ে আছে। মায়াকে অসুস্থতায় ঝিমাতে দেখে তিনিও অন্তত অস্থির হয়ে ওঠেন। হঠাৎ করে মার এতটা অসুস্থতার কারণ বুঝতে না পেরে তিনি তাড়াহুড়ো মায়াকে কোনো রকম উঠিয়ে টিয়াকে নিয়ে বডিগার্ড সহ গাড়ির করে সোজা যান হসপিটালে। পার্সোনাল ডাক্তারের পরামর্শে মায়া বেশ কিছু সন্দেহজনক টেস্ট করান হেনা খান। সবগুলো টেস্টই হেনা খানের কাছে সন্দেহজনক লাগল। তিনি ভালো মন্দ সব বুঝেন, কিন্তু মার বেলা যেন মন বুঝতে নারাজ। বারবার বলছে এই বুঝি সত্য নয়, মিথ্যা হবে। যদি সত্য হয় তাহলে উনার দীর্ঘদিনের করা দোয়া কবুল হতে যাচ্ছে। আল্লাহ তাআলা উনার কবুল করেছে ভেবে মনে মনে নিজের মধ্যেই অস্থিরতা কাজ করে। রিপোর্ট কাল আসবে বলে মায়াকে নিয়ে সোজা খান বাড়িতে গেল তিনি। যত্ন সহকারে মায়াকে হৃদের রুমে শুয়ে দিয়ে নিচে আসতেই ড্রয়িং রুমের মুখোমুখি হয় আয়ন আর জুয়ের। বিস্ময়কর রেস্টেনে একটা মুহূর্তের জন্য হিনা খান মায়া কথা ভুলে গিয়ে এগিয়ে যায় আয়ন দিকে। জুইকে আয়নের সঙ্গে দেখে অধৈর্যর গলায় বলল তিনি, তুই জুইকে কোথায় পেয়েছিস আয়ন? ওর না বিয়ে হয়ে গেছে তাহলে? জুই হাসফাস করে আর্স্ত হয়ে গেল জড়তায়। সামনে কেমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ওর জানা নেই, তবে সে বেশ ভয়ার্ত এই বিষয়ে। আয়ন জুইয়ের হাত চেপে ধরে রাখা অবস্থায় বলল, আমি ডিভোর্স দিয়েছি, যে অন্যকে বিয়ে করবে। আমার বউ আমারই আছে। জুইয়ের বিয়ে হয়েছে এটা মায়া মিথ্যা বলেছিল আমাকে। এখন সব ঠিকঠাক আছে। তুমি আমাদের বিয়ে ব্যবস্থা করো এই সপ্তাহের মধ্যে। ততদিন জুই খান বাড়িতেই থাকবে। আয়নের কথাগুলো যুক্তিসঙ্গত মনে হলো না হেনা খানের। বিয়েটা ছেলে খেলা নয়। এই বললাম তো, এই হয়ে গেল। একটা প্রিপারেশন দরকার আছে। আত্মীয় স্বজনরা আছে, আরও কত কি। তাছাড়া মার পরিবারের দিকটা তো দেখতে হবে নাকি। জুইয়ের সত্যিটা এখনো জানানো হয়নি ওদের। তারা সবটা শুনে কি রিয়েক্ট করে, মেয়ে বিয়ে দিতে রাজি হয় কিনা সেটাও তো আছে। এই সব কিছু ঠিকঠাক করতেও তো সময়ের প্রয়োজন। হঠাৎ করে পাগলামো করলে তো হবে না, তাই না? 1 সপ্তাহ ঊর্ধ্বে লাগবে জুইয়ের বাবাকে বুঝাতে। সেখানে বিয়ে দিবে তো দূরে কথা, কারণ শফিকুল ইসলাম মায়া থেকে জুইকে নিয়ে বেশি পজেসিভ। জুইয়ের কোনো বিষয়ে বিন্দু মাত্র আপোস করে না তিনি কোনো কিছুতে। সেখানে কতটা ঝামেলা করবে কে জানে। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো মায়াদের পরিবার মধ্যবিত্ত মধ্যে পড়ে। সেখানে পরপর লাগাতার এতবার বিয়ের আয়োজনে টাকা খরচ করাটাও তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। এখন আবার জুইকে বিয়ে দেওয়াতে টাকার প্রয়োজন। শফিক অন্য থেকে 2 টাকাও নিবে না আত্মসম্মানের জন্য। সেখানে উনাদের ও মার পরিবারের দিকটা দেখা উচিত। এমন তাড়াহুড়ো করলে তো আর চলবে না, তাই না? হেনা খান সবটা চিন্তা করে নাহুৎস্বরে বলল, 1 সপ্তাহ মধ্যে তোদের বিয়ে দেওয়া অসম্ভব। শফিক মানবে না। তাছাড়া শফিককে তোর জন্য জুইকে বোঝাতেও সময় লাগবে। তোদের বিয়ের কোথাও জানাতে হবে। সবটা শুনে শফিক স্বাভাবিকভাবে নিবে না বিষয়টি। তাই বলছি অধৈর্য না হয়ে সময় দে, আমরা শফিকে বুঝাই তোদের বিয়ের বিষয়টা নিয়ে। হেনা খানের কথায় আয়ন রাগ ক্রোধ কিছুই প্রকাশ করল না। সে জানে এমন কিছু হবে তার সাথে। সেজন্য সে পূর্ব থেকে সবকিছু চিন্তা ভাবনা করে রাখে। আয়ন এক মুহূর্তের জন্য হৃদের মতন ক্রিমিনাল বুদ্ধি খাটিয়ে বলল, উনাদের মার পরিবার
খান বাড়িতে আসতে বলো নানুমা। আমার আর জুইয়ের বিয়ের সত্যিটাও জানাও, বুঝাও। মানলে ভালো, এই সপ্তাহে আমাদের বিয়েটা ঠিক করে ফেলো, নয়তো জুই আর খান বাড়ির থেকে নিজের বাপের বাড়ি ফিরে যাবে না। আমি দিব না। শেষ। আমি বউ পেয়ে গেছি আর অনুষ্ঠানের দরকার নেই। আমি আর জুইকে তাদের কাছে ফিরতে পাঠাবো দিব না এটাও জানিয়ে দিও। আয়নের কাজ করার কথায় মুহূর্তে হতবুদ্ধি হয়ে গেল জুই আর হেনা খান। আয়ন যে এইভাবে জুইকে উঠিয়ে এনে বেঁকে বসবে ভাবেনি কেউ। এটা কোনো কথা।